সরকার লুটপাটের স্বার্থে পুরো বাংলাদেশকে তালুকদারিতে পরিণত করেছে বললেন সালাম। এদিকে রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই বললেন প্রধানমন্ত্রী। জানাবো জনগণ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বললেন মির্জা ফখরুল। এদিকে আনার আজিজ ইস্যুতে অস্বস্তিতে সরকার। জানাবো ভারতে এমপি আনোয়ারুল কোনো অপকর্মে জড়িত কিনা তদন্তে জানা যাবে বললেন কাদের। এবং সর্বশেষ জানাবো আমি তো তাদের মাথার মধ্যে ঢুকিনি প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার লুটপাটের স্বার্থে পুরো বাংলাদেশকে তালুকদারিতে পরিণত করেছে বললেন সালাম। সরকার লুটপাটের স্বার্থে পুরো বাংলাদেশকে তালুকদারিতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সালাম বলেন, সরকারের ছত্র ছায়া থাকা লোকেরা একদিকে ব্যাংক লুটপাট করছে, টাকা পাচার করছে, অন্যদিকে বিরোধীদের ব্যবসা দখল করে নিচ্ছে। সরকারি ছায়াতলের বাইরে থাকা সাধারণ মানুষের সম্পদের এখন আর কোনো নিরাপত্তা নেই। সরকার তাদের স্বার্থে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে যাচ্ছে তাই ব্যবহার করছে। তিনি বলেন, সরকার লুটপাটের স্বার্থে পুরো বাংলাদেশকে তালুকদারিতে পরিণত করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে পুরো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিরোধীদের প্রতিনিয়ত দমন পীড়নে ব্যবহার করছে এবং লুটপাটের জন্য ব্যবসায়িক একটি গোষ্ঠীকে সরকার অধিকাংশ ব্যাংকগুলোকে বরাদ্দ দিয়েছে। আব্দুস সালাম বলেন, বাজার নিয়ন্ত্রণের কথা সরকার বিভিন্ন পর্যায় থেকে বলা হলেও নিত্যপণ্যের দাম কমাতে পারছে না। ঋণের নামে যারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে মেরে দিয়েছে তারা সরকারের লোক। তিনি আরো বলেন, গ্রামীণ নামে ডক্টর ইউনূসের যত প্রতিষ্ঠান আছে সব দখল করে ফেলেছে। বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ীকে আজ মিথ্যা মামলায় সাজা দিয়ে কোর্টের বারান্দায় দিনের পর দিন দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। সরকারি পক্ষে থাকলে সবকিছু জায়েজ হয়ে যায়, বিপক্ষে গেলে সবার উপর নেমে আসে অবর্ণীয় নির্যাতন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে চলমান গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, ঋণ খেলাপিদের কাছ থেকে টাকা আদায় করতে না পারলেও সাধারণ কৃষকদের দড়ি বেঁধে জেলে ঢুকানো হচ্ছে। তিনিও সরকারি ছায়াতলের বাইরে যারা আছেন তাদের জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই বলে মন্তব্য করেন। রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুদ্রাস্ফীতি সব দেশের মতো বাংলাদেশে হচ্ছে, একই কথা রিজার্ভেও। রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই, কেননা আপৎকালীন খাদ্য মজুদ আছে। এত বেশি আলোচনার কারণে আজ প্রায় সবাই রিজার্ভ নিয়ে কথা বলেন। এই সতর্কতা দেশের জন্য ভালো। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সপক্ষে শক্তি ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, তা গেল 15 বছরে প্রমাণিত হয়েছে। এরপরও শুনতে হয় কথা বলার স্বাধীনতা নেই, কিন্তু সরকার কারো গলা টিপে ধরেনি। তিনি বলেন, বিজয় ও স্বাধীনতার চেতনা নস্যাৎ করতেই 15 আগস্টের ঘটনা ঘটানো হয়। তারপর থেকে দেশটা শুধু পেছাতে থাকে। সরকার জনগণের জন্য কাজ করে, কেবল আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই মানুষ এটা বুঝতে পারে। বাংলাদেশের গ্যাস না বিক্রির সিদ্ধান্তের বিষয়ে শেখ হাসিনা বলেন, শক্তিশালী দেশটি সেই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি। গ্যাস বিক্রির মুচলেখা দিয়ে ক্ষমতায় বসার মতো দৈন্যতায় ছিলাম না কখনো। সরকার প্রধান বলেন, বাংলাদেশ এয়ারবেস বানাতে দিলেও কারো কোনো নির্বাচনে জিততে কোনো সমস্যা নেই এমন প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু রাজি হয়নি আমি। পে অফ বেঙ্গলে তারা ঘাঁটি বানাবে। ভারত মহাসাগরে এই শান্তিপূর্ণ জায়গাটা তাদের উপর নজর। এইখানে বেজ বানিয়ে তারা কোথায় হামলা করতে চায়, আমি এটা করতে দিচ্ছি না বলেই খারাপ। তিনি বলেন, চক্রান্ত এখনো চলমান রয়েছে, তবে জনগণ সঙ্গেই রয়েছে, তারাই সামনে চলার মূল শক্তি। জনগণ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ এখন গণবিরোধী সরকারের হিংস্র আচরণ ও নিষ্ঠুর দুঃশাসনে অতিষ্ঠ হয়ে উঠেছে, আর তাই জনগণ অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। জনগণ এবং বিরোধী নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে তা কখনোই পূরণ হবে না। মির্জা ফখরুল বলেন, জনভিত্তি নেই বলেই 7 জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরো বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে। কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর তীব্র মাত্রায় দমন পীড়ন শুরু করেছে। তিনি আরো বলেন, আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন অবৈধ আওয়ামী দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আনার আজিজ ইস্যুতে অস্বস্তিতে সরকার।
হঠাৎ করে অরাজনৈতিক বিভিন্ন ইস্যু সরকারের জন্য অস্বস্তির কারণ হিসেবে সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনা সরকারের জন্য বিব্রতকর বলে স্বীকার করেছেন সরকারের নীতি নির্ধারকরা। গত 20 মে মধ্যরাতের পর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে মূলত 2021 সালের 1 ফেব্রুয়ারি আল জাজিরার প্রতিবেদন অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান শিরোনামে অনুসন্ধানী রিপোর্টার ভিত্তিতে। যদিও ম্যাথিউ মিলারের প্রকাশিত বিবৃতিতে ওই প্রতিবেদনের কথা বলা হয়নি, তবে আল জাজিরায় ওই আলোচিত বিতর্কিত প্রতিবেদনে যে সমস্ত প্রসঙ্গ উত্থাপন করা হয়েছিল মার্কিন নিষেধাজ্ঞা সংক্রান্ত বিবৃতিতে সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। আজিজ আহমেদ আওয়ামী লীগ সরকারের আমলে বলে বিজেপির ওয়াহাদ পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি সেনা প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন টানা 3 বছর। কাজেই সরকারের কাছে পুরস্কৃত হওয়া একজন ব্যক্তির উপর এই ধরনের নিষেধাজ্ঞা সরকারের জন্য কিছুটা হলেও অস্বস্তিকর বটেই। যদিও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ স্পষ্টভাবে বলেছেন এটি ব্যক্তির অপরাধ, ব্যক্তির অপরাধের দায় সরকার নেবে না। তিনি এটাও বলেছেন সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আসছে সেটা সরকারকে আগে অবহিত করা হয়েছিল। তবে আওয়ামী লীগের মধ্যে এ নিয়ে যে অস্বস্তি তা প্রকাশ পেয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য থেকে। তিনি লু এর সফরের উষ্ণতার পর এই ভিসা নিষেধাজ্ঞা নিয়ে এক ধরনের হতাশা প্রকাশ করেছেন। আওয়ামী লীগের মধ্যেও এ নিয়ে অনেকের অস্বস্তি লক্ষণীয়। কেউ কেউ মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র আবার নতুন করে কাউকে ভিসা নিষেধাজ্ঞা দেবে কিনা, বা যুক্তরাষ্ট্র যে এখনো বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক আজিজ আহমেদের ভিসা নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে তা প্রমাণিত হয়েছে। আজিজ আহমেদের রেশ কাটতে না কাটতে কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুনের ঘটনায় রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আনোয়ারুল আজিম কলকাতায় খুন হয়েছেন কয়েকজন বাংলাদেশের হাতে এবং তাদের নাম পরিচয় উদ্ধার করেছে। কিন্তু এই ঘটনা তদন্ত করতে গিয়ে আনারের অন্ধকার জীবনের কিছু তথ্য গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। তিনি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিলেন। চোরাচালান, বিশেষ করে স্বর্ণ চোরাচালানের দ্বন্দ্ব নিয়ে আনার খুন হয়েছে এমন বক্তব্য গণমাধ্যমে আসছে। প্রশ্ন উঠেছে, আনার যদি সত্যি সত্যি এই ধরনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকেন তাহলে এই ধরনের ব্যক্তি কিভাবে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পান। যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তার জনপ্রিয়তার কারণেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠেছে, জনপ্রিয় হলে কি এই ধরনের ব্যক্তি মনোনয়ন পেতে পারেন কিনা। এটি কিছুটা হলেও সরকারের জন্য বিব্রতকর। তার মৃত্যুর পর বিভিন্ন সংবাদপত্রে যে ধরনের সংবাদ বেরিয়ে আসছে তাতে অস্বস্তি ছড়িয়ে পড়েছে সরকারের মধ্যে। অনেক এমপি বলছেন যে তারা বিব্রত। একজন সংসদ সদস্য যদি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন তাহলে পরে সংসদে কারা আছেন সেই প্রশ্ন উঠতে পারে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে একজন ব্যক্তির অবস্থা দিয়ে সকল সংসদ সদস্যদের অবস্থা বিবেচনা করা ঠিক নয়। তবে এটি যে সরকারের জন্য অস্বস্তিকর তা এখন আর লুকোচুরির বিষয় নয়। ভারতে এমপি আনোয়ারুল কোনো অপকর্মে জড়িত কিনা তা তদন্তে জানা যাবে বললেন কাদের। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল কিনা তা তদন্ত করে জানা যাবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তদন্ত শেষ হওয়ার আগে আমি কিছু বলতে পারবো না। আওয়ামী লীগের অপরাধীদের কোনো স্থান নেই। ওবায়দুল কাদের বলেন, জনপ্রিয়তার কারণে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছে ভারতীয় গণমাধ্যম। তার মৃত্যুর পর এখন সেসব বিষয়ে তদন্ত চলছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোর দিয়ে বলেন, অন্যায়কারী দলের লোক হলেও শেখ হাসিনা তাকে রেহাই দেন না। অপরাধের ব্যাপারে তিনি জিরো টলারেন্স নীতি মেনে চলেন। এসব অভিযোগের সময় সুযোগ নিয়ে প্রশ্ন তুলে কাদের বলেন, মৃত্যুর আগে আমাদের দেশের সাংবাদিকদের কোনো অনুসন্ধানী প্রতিবেদনে এ বিষয়ে কেন আসেনি? আমি তো তাদের মাথার মধ্যে ঢুকিনি। প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় 6 মাস দণ্ডিত নোবেলজয়ী ডক্টর ইউনুসের জামিন আগামী 4 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। জামিন আবেদন শেষে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, আমি কারো কোনো ক্ষতি করিনি বা ক্ষতি করার চেষ্টা করিনি। তাহলে কেউ কি ভাবছেন যে আপনি ক্ষতি করার চেষ্টা করছেন? সাংবাদিকদের এমন প্রশ্নে ইউনুস বলেন, আমি তো তাদের মাথার মধ্যে ঢুকিনি। ডক্টর ইউনুস বলেন, এখানে এসে আমরা অপেক্ষা করছিলাম, তখন একজন বিদেশি এসেছেন আমার সঙ্গে দেখা করতে। তিনি বললেন, আমি ব্যবসা করি, বাংলাদেশের সঙ্গে আমার ব্যবসা আছে, এটা বলে আমার কাছে নানা দিক থেকে পরামর্শ চাইলেন। এই যে মানুষকে উদ্বুদ্ধ করা, ব্যবসাকে উদ্বুদ্ধ করা, বিশ্বের অন্যান্য দেশের মানুষও আমার কথা গ্রহণ করেছেন, এই একটা লেভেল আমরা আসতে পেরেছি। এছাড়া আরো কাজ করতে পারতাম যদি না এসব টানা হিস্ট্রার মধ্যে পড়তাম। তারপরও জীবনে যা করার তা করার চেষ্টা করেছি। শেষ বয়সে এসেও আরো করতে চেয়েছিলাম, তবে সেই সুযোগ আমাকে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, আমাকে নানাভাবে টানা হিস্ট্রার মধ্যে রাখা হচ্ছে। নতুন কিছু করতে পারলে অন্য দেশের মানুষ বলতে এটা বাংলাদেশ থেকে আমরা শিখেছি, সেই সুযোগটা হলো না। এটাই
দুঃখের বিষয়। এই দুঃখ থেকে যেন আমি মুক্তি পেতে পারি সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আপনার কথা অনুযায়ী আপনি দেশের জন্য কাজ করছেন, তাহলে আপনার প্রতি বিদ্বেষ কেন? জবাবে ডক্টর ইউনূস বলেন, আপনি যেমন আগ্রহ নিয়ে এই প্রশ্ন জিজ্ঞেস করেন, ঠিক সেভাবে আমিও আপনাদের কাছে উত্তর জানতে চাইলাম। কে আমার উপর রাগ করলো, কেন রাগ করলো এটা আমি জানি না। এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কি সেই রাগের কারণ? এটা আমার প্রশ্ন। গত 16 এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ডক্টর ইউনূসকে 23 মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।